বাজার নিয়ন্ত্রণে তেমন প্রভাব না থাকায় ওএমএস এর 10 কৃষি পণ্যের প্যাকেজ স্থগিত। ভ্যাট বেশি বাড়ানো হয়নি বললেন অর্থ উপদেষ্টা। গুম খুনে জড়িতদের ভোটের সুযোগ নয় বললেন ইসির সংস্কার প্রধান। ভোটার তালিকায় যুক্ত করতে হাসপাতাল থেকে অভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহ। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের বিলাসবহুল সাভানা রিসোর্টে এনবিআর এর অভিযান। নথিপত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এবং অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নির্বাহী আদেশ। মেক্সিকো কানাডার বাণিজ্যে 25% শুল্ক আরোপ। ব্রাসেলস সহ কয়েকটি শহরে বিক্ষোভ। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। সরবরাহ বাড়ায় এবং বাজার নিয়ন্ত্রণে তেমন প্রভাব না থাকায় বিশেষ ওএমএস এর 10 কৃষি পণ্যের প্যাকেজ স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আবারও দাবি করেন যেভাবে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে নিত্য পণ্যের ওপর প্রভাব পড়বে না। আরও জানাচ্ছেন আজহার লিমন। শাক সবজি সহ নিত্য পণ্যের লাগামহীন দামের পরিপ্রেক্ষিতে গেল অক্টোবরে সরকারিভাবে ডিম, আলু, পেঁয়াজ, পেঁপে, কুমড়া, করলা, পটল, লাউ, কচুরমুখী এই 10টি কৃষিপণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হয়। 650 টাকার বিশেষ ওএমএস এর এই প্যাকেজটি পরিচালিত হয় পরীক্ষামূলকভাবে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং এর পরিসর ছিল ঢাকার 20টি স্থান সহ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ নগরী। সরকারি ক্রয় সংক্রান্ত সভা শেষ করে অর্থ উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে আসায় কৃষি পণ্যের এই বিশেষ ওএমএস কার্যক্রমটির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। আর সরকার মনে করছে বাজার নিয়ন্ত্রণে এই মুহূর্তে কার্যক্রমটির তেমন কোনো প্রভাব নেই। ওএমএসটা আপনারা জানেন, আমরা খুব ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম। ওটাতে স্পেশাল টাকাও দেওয়া হয়েছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে। অথবা এটা হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন বাহানা করে জাস্ট ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনার ইসে করা যাবে না, কারণ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। চালের বাজার নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। সাপ্লাই চেইনটা আমাদের এখনো কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে ইসেরা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের ইসে স্বল্পতা না। সব পক্ষ থেকে সরকারের ভ্যাট বাড়ানো নিয়ে যে সমালোচনা তা নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য চান সাংবাদিকেরা। তিনি আবারও দাবি করেন যেভাবে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে নিত্য পণ্যের ওপর প্রভাব পড়বে না। ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে ওষুধের কম, আপনার এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিই, বেশিরভাগ যেগুলো ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি না দুধের দাম তো কমেছে, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার ভ্যাট তো বাড়ানো হয়। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত বৈঠকে ডিএপি, ইউরিয়া সহ সার কেনার কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়। এ ব্যাপারে উপদেষ্টা বলেন, তারা সারের একটা বাফার স্টক তৈরি করার চেষ্টা করছেন, কারণ সরকারিভাবে সারের মজুদ না থাকলে বেসরকারি উদ্যোক্তারা দাম বাড়িয়ে দেয়। আজহার লিমন, এখন। গুম, খুন ও নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক, দেশের অধিকাংশ জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গণহত্যাকারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। পাশাপাশি বিগত 3টি নির্বাচনের দায়িত্ব পালনে ব্যর্থ 3 নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশনের গঠনেরও সুপারিশের কথা জানান তিনি। বেলায়েত হোসেন জানাবেন বিস্তারিত।
শুধু জুলাই আগস্টের আন্দোলনেই নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০-এর বেশি মানুষকে। আহত কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন কয়েক হাজার মানুষ। তারও আগে বিগত ১৬ বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সকল অভিযোগই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এই প্রশ্নটা এখন নানাভাবেই চাওড় হচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলছেন, জুলাই গণহত্যার সাথে জড়িতরা আবার ক্ষমতায় আসুক তা চায় না দেশের অধিকাংশ মানুষ। ফেরারি আসামিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, গুম, খুন সহ যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। তিনি বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি, রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ এবং দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশও দেওয়া হয়েছে। আমরা লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি, রাজনৈতিক দলের কথা বলছি, শ্রমিক সংগঠন বিলুপ্তি করার কথা বলেছি, বিদেশি শাখা বিলুপ্তির কথা বলেছি, নতুন দলের নিবন্ধন সহজতর করার কথা বলেছি, 5 বছর পর পর দলের নিবন্ধন নবায়ন করার কথা বলেছি, এবং দলের আর্থিক অডিট রিপোর্ট জনগণের কাছে উন্মুক্ত করার কথা বলেছি। এগুলো বদিউল আলম মজুমদার বলেন, গত 3 নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তারা শপথ ভঙ্গ করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংবিধান আমাদেরকে ওই যে কোন একটা মাহমুদুর রহমানের বইতে আছে, আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছু কথা ওই যে আমাদের সংবিধানের আওতায় এটা ভাবাও যায় না। প্রার্থীরা তাদের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। রাষ্ট্রীয় গণমাধ্যমে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে, এমন সুপারিশও এসেছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ভোটার তালিকায় হালনাগাদের জন্য জুলাই অভ্যুত্থানে আহত হয়ে BSMMU হাসপাতালে ভর্তি থাকা 40 জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। সকালে এই কার্যক্রম পরিচালনা করে নির্বাচন কমিশন। এতে আহতরা সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, যেসব আহত ব্যক্তির আঙ্গুল বা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিশেষ নির্দেশনার মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী 1.5 সপ্তাহের মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুহুর্মুহুর গুলির সামনে বুক পেতে দেওয়া হাজারো মানুষের একজন আশরাফুল হোসেন। গুলিতে ডান চোখ হারিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সেদিনের স্মৃতিচারণ করছিলেন তিনি। থেকে চোখের সামনে থেকে চোখের পিছন পার শেষ করে একদম মস্তিষ্কের কাছে একটা গুলি যায় আমার বসে থেকে, একটা পিলেট যাকে বলা হয়, এবং আমার ফেসে মানে অনেকগুলো ধেয়ে আসছিল, তো তার মধ্যে এই একটা আমার এখানে এই চোখের নিচে এই চোখটাও বেঁচে যায়। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। তবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যাতে এ তালিকা থেকে বাদ না পড়ে সেজন্য হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে BSMMU হাসপাতালে অভ্যুত্থানে আহতদের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনের বিশেষ একটি দল। তথ্য সংগ্রহকারীরা জানান, যারা নতুন জাতীয় পরিচয়পত্র পাবেন, যাদের স্মার্ট কার্ড নেই, হারিয়ে গেছে কিংবা পরিচয়পত্র সংশোধনের প্রয়োজন, তাদের এ সেবা দেওয়া হচ্ছে। নতুন NID নাই বা NID কার্ডে সংশোধন করতে হবে বা NID হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে সার্ভিসগুলো আমরা এখান থেকে দিচ্ছি। নির্বাচন কমিশনের এমন উদ্যোগে সন্তুষ্ট গণ অভ্যুত্থানের বীর সৈনিকেরা। এখানে হাসপাতালে অনেক রোগী আছে ভর্তি, যে ওনারা তো আমরা তো যাইতে পারবো না বাসায়, তো এখান থেকে করে নিছে। অবশ্যই এটা আসলে একটা ভালো কাজই করেছে বটে। হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার, তো ওনারা যেটা পদ্ধতি নিছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জাতীয় পরিচয় নিবন্ধন কমিশনের সংশ্লিষ্টরা জানান,
আহতদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। জুলাই আগস্টে আমাদের যে বীর সেনারা যারা আহত হয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে, ওরা ওদের বাড়িতে থাকতে পারছে না, কারণ ওরা অসুস্থ। আবার ওরা যে আমাদের অফিসে যে ভোটার হবে সেই সুযোগও ওদের নেই, এবং অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। বুধবার একই কার্যক্রম পরিচালনা করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অন্য যে কোনো হাসপাতালে থাকা আহত ব্যক্তিদের ক্ষেত্রেও তথ্য সংগ্রহ করা হবে বলে জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকার জঞ্জালের মধ্যে দায়িত্ব নিয়েছে, তাই তাদেরকে সময় দেওয়ার পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ন্যূনতম সংস্কার করে নির্বাচন হলে সব সমস্যা দূর হবে বলে জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গ্রন্থ আড্ডায় তিনি কথা বলেন। এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। রাজধানীর তেজগাঁও এলাকায় রেল লাইনের দুপাশের 5 একর জমি উদ্ধার করল রেলওয়ে। অভিযানে 2 শতাধিক অবৈধ কাঁচা ঘর, দোকানপাট গুড়িয়ে দিয়েছে রেল পুলিশ। বেলা 11টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে তেজগাঁও রেলগেটের আশপাশে থাকা কাঁচা ঘর, দোকানপাট ও গোডাউন সহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ রেলওয়ের জায়গায় অবৈধভাবে বসবাস করছিল দখলদাররা। গেল 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। এরপরও বসবাসকারীরা সরে যায়নি। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। গোপালগঞ্জে পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিলাসবহুল সাভানা ইকো রিসোর্টে অভিযান পরিচালনা করছেন বিআর। সেখানে বিনিয়োগ সহ নথিপত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের আয়কর আইনে যেই বিধান আছে, করফাকির তথ্য যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা একটা রিপোর্ট করব। রিপোর্ট করে সেটা আমরা সংশ্লিষ্ট কর অফিসকে জানাবো। কর অফিস সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আপনারা সকাল থেকে যে অভিযান চালিয়েছেন, সেই অভিযানে কি কি পেয়েছেন একটু যদি আমাদের একটু বলেন। আপনারা কোন সূত্র ধরে এই অভিযানটা করেছেন, অভিযানে কি কি পেয়েছেন, পরবর্তী পদক্ষেপটা কি হবে? আমি যেটা আগেই বলেছি যে আমাদের কাছে প্রাথমিকভাবে কিছু তথ্য ইতিমধ্যে ছিল, যার ভিত্তিতে আমরা এসেছি। বিরুদ্ধে অভিযোগটা এসেছে, তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে
আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি, সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ 20 অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্সাক্ট ফিগারটা। এই বিষয়ে কি কোনো মামলা হবে কিনা, যেহেতু আপনারা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন, কর ফাঁকির অভিযোগ পেয়েছেন, তার বিরুদ্ধে মামলা হবে কিনা তার পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিলাসবহুল সাভানা ইকো রিসোর্টে অভিযান পরিচালনা করছে এনবিআর। এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মুক্তি, গতকালকে তো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, কঠোর যে সিদ্ধান্তগুলো তার নির্বাচনের যে ইশতেহারে যিনি কিংবা বিভিন্ন সময় তিনি যে ঘোষণা করেছিলেন সেগুলি তিনি করতে গেছেন। এর মধ্যে যে তিনি গৃহীত পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই তিনি 80টি নির্বাহী আদেশ জারি করেছেন এবং সেগুলো যুক্তরাষ্ট্রের স্বর্ণ যুগের সূচনা হিসেবে তিনি সেটাকে ঘোষণা করেছেন। এদিকে অবৈধ অভিবাসীদেরকে তাড়াতে মেক্সিকো সীমান্তে তিনি জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে ক্যাপিটাল হিলে যে নজিরবিহীন দাঙ্গা ছিল সেখানে জড়িত 1,500 সমর্থককেও কিন্তু তিনি ক্ষমা ঘোষণা করেছেন। এবং আরেকটু যদি বলি, মেক্সিকো কানাডার পণ্যে 25% শুল্ক আরোপ করেছেন। একই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার, এই সবগুলোই কিন্তু তার যে 80টি নির্বাহী আদেশ ছিল তার মধ্যে আসলে এগুলো উল্লেখযোগ্য। এই বিষয়ে সহকর্মী নুজহাত কামালের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। ক্ষমতায় ফেরার পর থেকে বেশ খোশমেজাজে ডোনাল্ড ট্রাম্প। কেক কাটতে সশস্ত্র বাহিনীর তলোয়ার হাতে নিয়ে যেভাবে নাচতে শুরু করেন তাতেই ধরা দেয় পাগলাটে নেতার চিরচেনা রূপ। ফার্স্ট লেডি মেলানিয়ার সাথে অংশ নেন দিনের তৃতীয় ও শেষ বল ডান্সেও। দায়িত্ব গ্রহণের প্রথম দিনটি নির্বিবাদেই শেষ করে আগামী 4 বছরের বাসস্থান হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প দম্পতি। এর আগে অবশ্য দিনভর তুমুল ব্যস্ততায় কেটেছে 47তম মার্কিন প্রেসিডেন্টের। শপথ নিয়েই শক্তি প্রদর্শনে এক মুহূর্ত দেরি করেননি। দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টায় ঝড়ের বেগে প্রায় 80টি নির্বাহী আদেশ জারি করে ফেলেন নতুন প্রেসিডেন্ট। এর মাধ্যমে বাইডেন সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপ বাতিলের খাতায় ফেলেন ট্রাম্প। ইতিহাসের সবচেয়ে বাজে আখ্যা দেন সদ্য বিগত প্রশাসনকে। দাবি করেন তার হাত ধরে স্বর্ণযুগের সূচনা দেখছে যুক্তরাষ্ট্র। যেখানে দাঁড়িয়ে সোমবার শপথ নেন ট্রাম্প, 4 বছর আগে সেই ক্যাপিটাল রোটুন্ডাতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার সমর্থকরা। 2021 সালের 6 জানুয়ারি নজিরবিহীন দাঙ্গার সাক্ষী হয় মার্কিন ক্যাপিটাল হিল। পার্লামেন্ট অধিবেশন চলতে থাকার মধ্যেই শুরু হওয়া ওই সহিংসতায় অন্তত 4 জনের প্রাণহানি, রাসায়নিক স্প্রে সহ নানা অস্ত্রশস্ত্র নিয়ে 150 পুলিশ কর্মকর্তার উপর হামলা চালানো ফৌজদারি মামলার 1600 আসামিকে গণহারে ক্ষমা করে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। বিতর্কিত এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পুলিশ, আইনজীবী সহ বিভিন্ন পক্ষকে ক্ষুব্ধ করলেও উচ্ছ্বসিত ট্রাম্প সমর্থকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন অবৈধ অভিবাসীদের তাড়াতে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। তবে দেশের কৃষ্ণাঙ্গ আর হিস্প্যানিকদের প্রতি তার বার্তা ছিল ইতিবাচক। বিদায় নেয়ার আগ মুহূর্তে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে মার্কিন ভূখণ্ডে বহুজাতিক চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছিল বাইডেন প্রশাসন। সেই নিষেধাজ্ঞা স্থগিত করেছেন ট্রাম্প। পাশাপাশি বিগত মেয়াদে চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধের অবতারণা করেছিলেন, এবারও তা জারি রাখবেন কি না সেই বিষয়ে কোনো আভাস দেননি ট্রাম্প। তবে প্রতিবেশী কানাডা আর মেক্সিকোর সাথে বৈদেশিক বাণিজ্যে শুল্ক আরোপ করেছেন তিনি, যা কার্যকর হতে পারে আগামী 1 ফেব্রুয়ারি। অন্তত $17 কোটি খরচ করে ইতিহাসের অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব। এদিকে নির্বাহী আদেশে স্বাক্ষরের পরপরই বিভিন্ন দেশে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। পানামা দখল আর গ্রিনল্যান্ড কিনে নেয়ার হুমকিতে শঙ্কায় রয়েছেন সেখানকার সাধারণ মানুষ। রাস্তায় নেমেছেন মেক্সিকোর সাধারণ মানুষ। এদিকে ইসরায়েল আর ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দেয়ায় ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি ও বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম।
মেক্সিকো আর কানাডার পণ্যে শুল্ক আরোপ, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশ থেকে লাখ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো সহ বিতর্কিত নানা নির্বাহী আদেশে শপথ গ্রহণের পরই স্বাক্ষর করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে অনন্য উচ্চতায় নেয়ার কথা বলে অন্যান্য দেশের ক্ষয়ক্ষতির যেন তোয়াক্কাই করছেন না তিনি। তাই তো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিকে যেমন ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের আনাচে কানাচে উল্লাস, অন্যদিকে অভিবাসীদের কপালে চিন্তার ভাঁজ। নির্বাচিত হওয়ার পরই তার অভিবাসন বিরোধী এই নীতি নিয়ে সরব অবস্থানে অনেক দেশের সাধারণ মানুষ। ট্রাম্প নতুন অভিবাসন নীতিতে স্বাক্ষরের পর মেক্সিকো শহরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন সাধারণ মেক্সিকানরা। ট্রাম্পের আদলে পুতুল বানিয়ে সেটি আগুন দিয়ে জ্বালিয়ে দেন তারা। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, সেখানে সেনা মোতায়েন আর অভিবাসন প্রত্যাশী মেক্সিকানদের সীমান্তে অবস্থানের নির্দেশনা দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দেশটির অনেক নাগরিক। গালফ অব মেক্সিকোকে গালফ অব আমেরিকা নাম দেওয়ার ট্রাম্পের ঘোষণার চরম সমালোচনা করেন তারা। পানামা খাল দখলের হুমকির কারণে ট্রাম্পের শপথের পর বিক্ষোভে নেমেছেন পানামা শহরের সাধারণ মানুষ। তারা বলছেন ট্রাম্পের এই ঘোষণা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ট্রাম্পের প্রত্যাবর্তনে ইউরোপের প্রযুক্তি খাতকে চড়া মূল্য দিতে হতে পারে এমন আশঙ্কায় ব্রাসেলসে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন অনেকেই। সব দপ্তরকে একাই নিয়ন্ত্রণ করে ট্রাম্প দেশের গণতন্ত্রকে হুমকিতে ফেলবে বলেও মনে করেন তারা। এদিকে সাধারণ মানুষ অখুশি হলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে মদত পাওয়া বিভিন্ন দেশের প্রধানরা স্বাগত জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান আর তার প্রতিরোধ অক্ষকে শেষ করতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সখ্যতা এবার অনন্য উচ্চতায় পৌঁছাবে। সামরিক সহায়তা পাওয়ার আশায় বুক বেঁধে রাখা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পরমাণু অস্ত্র আর ইউক্রেনের সেনা অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে চান তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং থাই প্রধানমন্ত্রী পায়ংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ লতিফা, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। চীন সফরের দ্বিতীয় দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। স্থানীয় সময় সকাল 9টায় বেজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়। অর্থনীতি, বাণিজ্য সহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন তারা। আলোচনায় গুরুত্ব পায় ঋণ সহায়তার ক্ষেত্রে ছাড় সহ স্বাস্থ্য ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে সোমবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বেজিং সফর শেষে তিনি সাংহাই যাবেন। 3 দিনের সফর শেষে আগামী 24 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিমান দুর্ঘটনা ঠেকানোর মতো জরুরি অবস্থাকালীন মহড়া হয়ে গেল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। 3 বাহিনী ও বিভিন্ন সংস্থার শতাধিক সদস্যের অংশগ্রহণে প্রায় 30 মিনিটের যৌথ মহড়া শেষ হয় সফলভাবে। বিমানবন্দরের সক্ষমতা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই মহড়া এর মধ্য দিয়ে উঠে আসে কিছু সীমাবদ্ধতাও। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই মহড়া দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলছে কর্তৃপক্ষ। অবতরণের পর রানওয়েতে বিপত্তি,
পাইলটের দক্ষতায় কোনো মতে থামানো গেলেও এয়ারবাস 320 মডেলের বিমানটি ছিটকে পড়ে ট্যাক্সিওয়ে থেকে। সাথে সাথেই ডান ইঞ্জিনে লাগিয়ে আগুন, ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা। জরুরি সাইরেন বাজার পরপরই তাৎক্ষণিক বিমানের আশপাশে ছুটে আসে দমকল বাহিনীর গাড়ি ও জরুরি হেলিকপ্টার। আগুন নেভানোর সাথে চলে যাত্রীদের উদ্ধার কাজ। অংশ নেয় 3 বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংস্থার 4 শতাধিক সদস্য। অক্ষত অবস্থায় সফলভাবে উদ্ধার হয় 40 যাত্রী। ভয়াবহ দুর্ঘটনার দৃশ্যপট হলেও এটি আসলে সত্যি নয়, এটি মহড়া। ফুল স্কেলে ইমার্জেন্সি ফায়ার এক্সারসাইজ নামে 20 মিনিট চলে এই মহড়া। আমাদের যে ফায়ার ক্রু যারা এই কাজে করে তাদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধি করা সহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহ প্রকৃত দুর্যোগের সময় তাদের কি ব্যবহার উপযোগিতা আছে সেটা যাচাই করা এবং এই ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সমাধানের মাধ্যমে প্রকৃত দুর্যোগের সময় যাতে আমরা এটাকে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারি, সক্ষমতার সাথে ব্যবহার করতে পারি। কর্মকর্তারা মনে করেন এই মহড়া সিভিল এভিয়েশনের সীমাবদ্ধতা খুঁজে বের করবে, সমন্বয় বাড়াবে দায়িত্ব পালন করা নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে। এতে নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের নিরাপত্তা। এমার্জেন্সি প্রত্যেকটা সিচুয়েশনই থাকে মাল্টি এজেন্সি এবং মাল্টি জুরিসডিকশনাল একটা ক্রস কাটিং ইস্যুস। বহুগুণ তটস্থ থাকতে হবে যখন আমাদের অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা আসবে, সেই বিষয়ে আমরা সকলে সজাগ থাকব। মহড়ার কারণে সকাল 11:30 থেকে বেলা 2টা পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। এখন চট্টগ্রাম। গাজীপুরের টঙ্গীতে একটি পলিথিন কারখানায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে টঙ্গীর সিংবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, অভিযানে কি পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে, কাউকে আটক করা হয়েছে কি? এই পলিথিন ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয় এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়। এরপর থেকে কিন্তু মূলত পলিথিন যেসব জায়গায় উৎপাদন করা হচ্ছিল সেই জায়গাগুলোতে পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধ রাখা যায় এবং সেজন্য কিন্তু অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। এবং তারই ধারাবাহিকতা আজকে গাজীপুর পরিবেশ অধিদপ্তর অফিস থেকে কিন্তু এই টঙ্গীর সিংবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং সকাল 11টার দিকে এই অভিযানটি শুরু হয় এবং অভিযানের এক পর্যায়ে এখানে কিন্তু কারখানাটিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যে পলিথিন সেগুলো জব্দ করা হয় এবং পলিথিন তৈরির বিভিন্ন ধরনের যে মেশিনপত্র রয়েছে, সরঞ্জামাদি রয়েছে, সেগুলো জব্দ করা হয় এবং এইসব জব্দ করে নিয়ে যখন তারা জরিমানার আওতায় আনবেন, ঠিক সে সময় কিন্তু বহিরাগত কিছু লোকজন এখানে এসে এই যারা অভিযান পরিচালনা করছিলেন তাদেরকে বাধা দেন এবং এক পর্যায়ে কিন্তু তাদের সাথে কিন্তু বেশ এখানে হট্টগোল বেঁধে যায় এবং পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এখানে এসে কিন্তু পরিবেশ পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনেন এবং এক পর্যায়ে এখানে পরিবেশ অধিদপ্তরের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি এই কারখানাটির যিনি মালিক রয়েছেন তাকে 2 লাখ টাকা জরিমানা ধার্য করেন এবং এই কারখানাটি থেকে বিপুল পরিমাণ পলিথিন কিন্তু জব্দ করে তারা এখন গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে এই যে কারখানার যে মেশিনপত্রগুলো রয়েছে সেগুলো এখানকার যিনি মালিক পক্ষ রয়েছেন, কারখানার যিনি জমির মালিক, তার কাছে মুচলেকার বিনিময়ে কিন্তু এখানে রেখে যাচ্ছেন যেন এই কারখানাটি যেন ভবিষ্যতে পরিচালনা না করা হয়। সবকিছু মিলিয়ে তারা পরিবেশ অধিদপ্তর বলছেন যেন টঙ্গী সহ গাজীপুরের আরো অন্যান্য জায়গায় যে সকল নিষিদ্ধ পলিথিন তৈরি কারখানা রয়েছে সেসব জায়গাও তাদের এই অভিযান চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে পরিবেশ অধিদপ্তরের অভিযানের সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। 24 ঘন্টার মধ্যে বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবি না মানলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন ভোরের কাগজের কর্মীরা। গতকাল দৈনিক পত্রিকাটির কার্যালয় হঠাৎ বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন ডাকেন প্রতিষ্ঠানটির কর্মীরা। পত্রিকাটির প্রধান প্রতিবেদক খন্দকার কাউসার হোসেন বলেন, কর্মীদের সাথে আলোচনা না করেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কুচক্রী মহলের ষড়যন্ত্রে মালিকপক্ষের এই সিদ্ধান্ত অমানবিক। দীর্ঘদিন ওয়েজ বোর্ডের আওতায় না আনারও অভিযোগ তোলেন তারা। এই সিদ্ধান্তের ফলে 1000 কর্মী বেকার হয়েছেন বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে পত্রিকাটির সকল বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অনতিবিলম্বে ভোরের কাগজের তালা খুলে দিয়ে ভোরের কাগজের প্রকাশনা পুনরায় চালু করার নির্দেশ দেয়া হোক। এই দাবি মেনে নেওয়ার কোনো নোটিশ দেওয়া না হয় তাহলে আমরা
আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় ভোরের কাগজের মালিক পক্ষের যে অফিস কাকরাইলের HR ভবন, সেই HR ভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করছি। এখন দুপুরে শিরোনামগুলো আরও একবার। বাজার নিয়ন্ত্রণে তেমন প্রভাব না থাকায় OMS এর 10 কৃষি পণ্যের প্যাকেজ স্থগিত। ভ্যাট বেশি বাড়ানো হয়নি বললেন অর্থ উপদেষ্টা। গুম খুনে জড়িতদের ভোটের সুযোগ নয় বললেন ইসি সংস্কার প্রধান। ভোটার তালিকায় যুক্ত করতে হাসপাতাল থেকেই অভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহ। গোপালগঞ্জের সাবেক IGP বেনজিরের বিলাসবহুল রিসোর্টে NBR এর অভিযান। তেজগাঁওয়ে 5 একর জমি দখলমুক্ত করল রেলওয়ে। এবং অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নির্বাহী আদেশ। মেক্সিকো কানাডার বাণিজ্যে 25% শুল্ক আরোপ। ব্রাসেলস সহ কয়েকটি শহরে বিক্ষোভ। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।